দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো, এরপরে নিয়মিত আলোচনায় যাব। আজকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চাওয়ার যে আবেদনটি হয়েছে সেটা নিয়ে সংসদীয় দাবি উঠেছে। বিএনপি দলীয় সংসদ সদস্যরা সেই দাবি তুলেছেন। তবে আইনমন্ত্রী যথারীতি আগে রেফারেন্স তুলে বলেছেন যে এই ব্যাপারে আইনি কোনো সুযোগ খালেদা জিয়ার জন্য নেই বিদেশে চিকিৎসার জন্য। এই বিষয়টি রয়েছে, আলাপ করব। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নথি গায়েবের যে ঘটনাটি ঘটেছে, সেই ফাইল গায়েবের ঘটনায় 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটিও একটি দিনের খবর। কথা সাহিত্যিক, নন্দিত কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে সমাহিত করা হয়েছে। চিরনিদ্রায় তিনি শায়িত হয়েছেন। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকে নিম্ন আয়ের মানুষকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। করাইল বস্তি থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। সরকারের বিবেচনায় বুস্টার ডোজের বিষয়টিও রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন। চলতি মাসে আরও 3 কোটি ডোজ টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। জাতীয় দল ঘোষণা করা হয়েছে টি-20-র জন্য। সৌম্য এবং লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে এবং মুশফিককেও বিশ্রাম দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আজকে দিনের প্রধান খবর। এছাড়া অন্যান্য খবরের মধ্যেও আমরা ইউপি নির্বাচন যে হয়ে গেল, সেই নির্বাচনে কতটা আধিপত্য বিস্তার কিংবা বংশীয়, এর আগে সিইসি যে কথা বলেছেন যে বংশীয় প্রভাব, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক কোন্দল ইত্যাদি কারণ তিনি দেখিয়েছেন। কিন্তু এই যে ব্যাপক হতাহতের ঘটনা এবং একতরফাভাবে অপ্রতিদ্বন্দ্বীভাবে নির্বাচিত হওয়া, এই বিষয়গুলো নির্বাচনের উপরে কী ধরনের প্রভাব ফেলেছে সেই বিষয়টিও আমরা সুযোগ পেলে আলাপ করব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষায় আমরা দেখলাম ক ইউনিট, খ ইউনিট, চ ইউনিট, এখানে অবিশ্বাস্যভাবে ভর্তি পরীক্ষায় দেখা গেল যে কখনো 87-88%, কোনো ইউনিটে 80%-এর বেশি, কোনো ইউনিটে 97-98%-এর কাছাকাছি বা তারও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। কেন এই চিত্র, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে 3 জন অতিথি আছেন। শুরুতে পরিচিত হব। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জনাব এম এ আজিজ, স্বাগত আপনাকে। রয়েছেন প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, স্বাগত আপনাকে। এবং জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা এবং কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিস্ট, বিশেষ করে রাজনীতি বিশ্লেষণ করে থাকেন, স্বাগত আপনাকেও। জনাব সুভাষ সিংহ রায়, আমি জনাব এম এ আজিজের কাছ থেকে আসতে চাই। দিনের এটি শিরোনাম, কাজে একটু আলাপ আমরা করতেই পারি। সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া আবারও হসপিটালে গেছেন, সেসিওতে গেছেন। স্বাস্থ্যের অবস্থা দলীয় সূত্র এবং তারা যেভাবে বলছেন যে খুব একটা ভালো নয়, এবং পরিবারের পক্ষ থেকে তার ভাই আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং পুরনো রেফারেন্স দিয়ে, আইনি রেফারেন্স দিয়ে আইনমন্ত্রী বলছেন যে এটার কোনো সুযোগ নেই বিদেশে যাওয়ার। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এই বিষয়টি সরকার কতটা বিবেচনায় নিবে বা নিতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এবারে সরকার বিবেচনায় ফাইনালি নিতে পারে। যেটা আইনমন্ত্রী বলেছেন, এটা আগেও বলেছেন উনি, যে উনি একমাত্র ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে যেতে পারেন। তো প্রেসিডেন্ট তো ক্ষমা তখনই করেন যখন প্রধানমন্ত্রীর দ্বারা আদিষ্ট হন, এটাই তো সংবিধানের নিয়ম। তো সেটাই যদি হয়, তাহলে ফৌজদারি কার্যবিধি 401-এর যে 1 ধারা আছে, সেই ধারা অনুযায়ী আপনার বেগম খালেদা জিয়াকে জেলখানার থেকে বাসায় শর্ত সাপেক্ষে রাখা হয়েছে। অর্থাৎ শর্ত সাপেক্ষটা এমনই শর্ত যে আসলে আনঅফিসিয়ালি কিন্তু হাউস অ্যারেস্টই বলা যায়। তো যে আইনমন্ত্রী বলেন ওই আইন দ্বিতীয়বার প্রয়োগ করা যাচ্ছে না, ওটা ইউজ হয়ে গেছে। তো যে আইন একবার ব্যবহার করা যায় সেটা 5 বার ব্যবহার করার আইনে কোনো নিষেধ আছে? কোথাও তো নাই। তো সুতরাং কেন করা যাবে না? আর আমাদের দেশে ধরেন বেগম খালেদা জিয়া অনিয়মের কারণে তার জেল হয়েছে, যদিও সরকারি দলের টপ টু বটম সবাই বলে যে এতিমের টাকা আত্মসাৎ করেছে। এই কথাটা, এই যে বাড়াবাড়ি কথা, কারণ দুঃখ কেস করেছে, সেখানে অনিয়মের কথার জন্যই কেস করেছে, সেখানে কিন্তু অর্থ আত্মসাতের কোনো মামলা তার বিরুদ্ধে হয় নাই, তারপরেও বলে। তো যাই হোক, তার মামলা হয়েছে সেই টাকা অনিয়ম করার জন্য। তো বাংলাদেশে তো বহু উদাহরণ আছে যে খুনে ফাঁসির আসামি প্রেসিডেন্ট মাফ করে দিছে, এরকম তো উদাহরণ আছে।
এবং রাজনৈতিক নেতাও আছেন যিনি না, আমি এটা শুনতে চাচ্ছি না। আমি শুধু আপনি যে উদাহরণটা দিলেন গতানুগতিক যে বর্তমান যে রাজনৈতিক চালচিত্র, তাতে খালেদা জিয়ার বিষয়ে আর অতীতের অনেক ঘটনায় যেভাবে মাপ করে দেওয়া হচ্ছে সেই বিষয়টাকে এক করে দেওয়া, সেটা আপনিও ভালোভাবে জানেন। কিন্তু এখানে ওনাকে আলাদাভাবে মানে এই বিবেচনাটা করার ক্ষেত্রে কি গুরুত্ব পাচ্ছে বা পাবে, অথবা না করার ক্ষেত্রে সরকারের কি সুবিধা বা অসুবিধা? না করার সুবিধা হচ্ছে যে বিএনপি মাঠের বড় বিরোধী দল এবং বেগম জিয়া এই দলের নেত্রী ছিলেন, তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যদি বাইরে থাকেন তাহলে সরকারের শক্তিশালী একটা প্রতিপক্ষ হয়। আমার মনে হয় সেই কারণেই, এটা রাজনৈতিক কারণেই তাকে কিন্তু আটকে রাখা হয়েছে। বিদেশে গেলে অসুবিধা কি চিকিৎসার জন্য? বিদেশে গেলে কি, তারেক রহমান তো বিদেশ আছে, তাকে তো আইন দিয়ে তাকে তার প্রচার, কথাবার্তা প্রচার, বক্তব্য প্রচার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোনো মিডিয়া তো দিচ্ছে না। শর্ত সেটাও তো দিতে পারে সরকারের, কারণ শর্ত 401 ধারার 1 ধারায় তো বলা আছে শর্ত দিতে পারবে, শর্ত নাও দিতে পারবে, সরকারের ইচ্ছা নাও দিতে পারবে। আবার যাকে শর্ত দেওয়া হচ্ছে তিনি সেটা গ্রহণ করতে হবে। তো শর্ত দিয়ে তাকে চিকিৎসার জন্য, তার বয়স, অনেকগুলো কারণ আছে, বয়স আছে, তিনি অনেক নানা রকম রোগে সে ভুগছেন, অনেকগুলো গ্রাউন্ডই তো আছে, তাকে তো দিতেই পারে, জামিনও দিতে পারে, তাকে বিদেশে চিকিৎসার জন্যও দিতে পারে, কিন্তু দিচ্ছে না একটাই কারণ, রাজনৈতিক। কিন্তু এই দফায় আপনার মনে হচ্ছে যে সরকার এই বিষয়টি, কারণ আমার কাছে মনে হচ্ছে তার যে শারীরিক অবস্থা যে জায়গায় চলে গেছে, সে যদি বিদেশে যায়ও, সরকারের এখন এই অবস্থায় বেগম খালেদা জিয়ার খুব বেশি কিছু করার আছে বলে আমার কাছে মনে হয়। তাকে এই জন্য সরকার তাকে নিরাপদ মনে করতে পারে, তাকে দিয়ে দিতে পারে। সুভাষ সিংহ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দুজন বিশিষ্ট সহকথা এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদের নিরন্তর শুভেচ্ছা। আমি একটু গোড়ায় বলে রাখি যে আমার একজন খুব প্রিয় লেখক, আমাদের সকলেরই প্রিয় লেখক হাসান আইজুল হক, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আপনার খেয়াল আছে যে যখন ফেলানী হত্যাকাণ্ড ঘটেছিল 2011 সালের 8ই জানুয়ারি, তারপরে তিনি একটা অসাধারণ লেখা লিখেছিলেন, আত্মজা একটি করবী গাছ। এই আত্মজাও একটি করবী গাছ, যে কথা আমরা সকলে বলতে পারিনি সে কথাই হাসান আইজুল হক তার ছোট গল্পে তুলে এনেছিলেন। তাকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। আমার কাছে একটা প্রশ্ন থেকে যায়, তার আগে একটু বলিনি যে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো কারণ নেই। বয়স 76 বছর এবং তার অনেক আগের থেকে তার ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে। তার নি রিপ্লেসমেন্ট হয়েছে আজ থেকে 25 বছর আগে। তার নানান রকম জটিলতা আছে, এটা আমরা সকলে জানি। কিন্তু আমার কাছে প্রশ্ন জাগে, ড্যাবের যেটা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা বিএনপি সমর্থিত ডাক্তারদের যে ফোরাম, সেই ফোরামের পক্ষ থেকে প্রেস ব্রিফিংটা করা হয়। যেই হসপিটালে তিনি আছেন, যাদের চিকিৎসায় আছেন, তাদের কোনো বক্তব্য আমরা কখনোই পাই না। এই ব্যর্থতা কি যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার সাথে যুক্ত, তার দলের অনুরাগী যারা, তাদের ব্যর্থতা, নাকি আমাদের ব্যবস্থাপনার ত্রুটি? আপনারা সরকারেরও তো জিজ্ঞেস করা উচিত, সরকারেরও বলা উচিত যে এভার কেয়ার হসপিটালের ডক্টররা কি বলছেন, যাদের অধীনে তিনি চিকিৎসায় আছেন। জানি না এই লুকোচুরির কারণটা কি। লুকোচুরির কোনো কারণ আমি দেখি না আসলে। যাই হোক, বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা সংক্রান্ত জটিলতা অনেক দিন ধরে রয়েছে। এখন তার দল যতটা না চায়, তার চেয়ে বেশি চায় তার পরিবার, বিশেষ করে তার পরিবারের সদস্যরা, তার বোন সহ সকলেই কিন্তু চাচ্ছে যে তার যেখানেই হোক না কেন বাইরে যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এর মানে এই নয় যে বাংলাদেশে তার চিকিৎসা হওয়ার সুযোগ নাই, অবশ্যই সুযোগ আছে। কিন্তু আমাদের মনোজগতে অনেক কিছু বাধা বাঁধে। যখন আমরা এখন শেষ অবস্থা দেখি, যারা কোনদিন বাইরে চিকিৎসা করতে যান না, তাদের পরিবারও কিন্তু চান যে আমার এই প্রিয় মানুষটি, আমাদের এই পরিবারের যিনি কর্তা, যেই হোক না কেন, সে যেন শেষ চেষ্টাটা বাইরেতে করা হয়। তা আমি এ ব্যাপারে খুবই নিজেকে ব্যক্তিগতভাবে খুব সহানুভূতিশীল। কিন্তু আইন যখন চলে আইনের মতো করে, কারণ আজিজ ভাই বললেন যে আইনমন্ত্রী আগেও যা বলেছেন এখনও তাই বলেছেন, কিন্তু আইনমন্ত্রী যেহেতু আগেও আইনমন্ত্রী ছিলেন, এখনও আইনমন্ত্রী, এবং তিনি যেহেতু আইনের মন্ত্রী,
অতএব তিনি আইনের ব্যাখ্যাটাই দিবেন। আইনের কথাই বলবে। আসছি আপনার কাছে, জনাব নিজামুল হক। ধন্যবাদ জহির ভাই আপনাকে, ধন্যবাদ। আমি আজিজ ভাইয়ের কথা শুনেছি, উনি একজন বিশিষ্ট সাংবাদিক, এবং সুভাষ সিংহ রায়ের বক্তব্য শুনেছি। খালেদা জিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি অসুস্থ, ওনার বয়স 76 ইয়ার্স ওল্ড। সুভাষ দা যেটা বলেছেন যে উনি এভার কেয়ার হসপিটালে ট্রিটমেন্ট করছেন, এবং ওনার ডাক্তারাই বলতেছে ওনাকে ট্রিটমেন্ট করতে হবে। আমরা দেখি মাঝে মাঝে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলতেছে, মহাসচিব, যে ওনাকে ট্রিটমেন্টে পাঠাতে হবে। এটা গত 2 বছর থেকে আমরা দেখতেছি। আর আজিজ ভাই একটা কথা বললো যে উনি অনেকটা নজরবন্দির মতে আছে। আসলে তো ওনার আত্মীয় স্বজনরাও যাচ্ছে, দলের লোকেরাও দেখা করতে পারছে উনি কিন্তু, হ্যাঁ সরকারের তো একটা নজরদারি আছে, কিন্তু আমার মনে হয় না যে ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। উনি অনেকটা মুক্তই যে বাসায় যেভাবে আছেন। কিন্তু ওনার ট্রিটমেন্টের ব্যাপারে যে আইনমন্ত্রী যেটা বলেছেন, আইনমন্ত্রী যেটা সুভাষদা বলেছে, আইনমন্ত্রী তার আইনের ব্যাখ্যা দিয়ে কথা বলবেন। আইনমন্ত্রীর কাছে তো এছাড়া কিছু করার নেই, আইনমন্ত্রী তো ওনাকে মুক্তি দিতে পারে না। উনি যে অপরাধের জন্য ওনাকে শাস্তি দিয়েছে, অর্থ আত্মসাতের মামলা বলেন, এতিমদের টাকা আত্মসাতের মামলা বলেন, 101 ধারার কথা বলেন, সে অনুযায়ী যদি উনি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান, তাহলে হয়তো প্রেসিডেন্ট ওনাকে ক্ষমা করে দিতে পারেন। এই বয়সে একজন মানুষ বাইরে গিয়ে আজিজ ভাই বলে যে বাইরে গিয়ে উনি যদি যায় তাহলে এক শক্তিশালীভাবে এখানে একটা আন্দোলন হবে। ওনার পুত্র বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি মূলত এখন বিএনপিকে চালাচ্ছে। উনি লন্ডনে বসে বসে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে না, এবং আমরা দেখেছি গত নির্বাচনেও উনি একে নমিশন দিচ্ছে, এক জায়গায় 5-6জনকে নমিশন দিয়েছে, একে বাদ দিয়ে ওকে দিচ্ছে। তো ওনারা তো ওইভাবে আন্দোলন করতে পারছেন। এটা কিন্তু আসলে ঠিক না যে খালেদা জিয়া বাইরে চলে গেলেই ব্যাপক আন্দোলন হয়ে যাবে। সরকার এত দুর্বল না। সরকারের এখানে যেহেতু আইনের ব্যাখ্যাটাই এখানে বড় জিনিস। আমি মনে করি যে আইন মন্ত্রণালয়ের যে ব্যাখ্যা এবং আইনের যে শাস্তিটা হয়েছে আইন অনুযায়ী, সে কারণেই কিন্তু উনি মুক্তি পাচ্ছে না। এমনকি সে আইনের মাধ্যমে যদি উনি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চায়, আমার মনে হয় সেটা একমাত্র মুক্তি। আর তাছাড়া হয়তো আমরা তো সরকারের এখানে বিশেষ বিবেচনার কোনো সুযোগ নেই। আপনি আইনের কথাগুলোই বলছেন, সেটা তো ঠিকই আছে, সবাই জানে। আমি একজন শিক্ষক হিসাবে, আমি এখানে যেটা রাজনীতিবিদদের ব্যাপার, একজন শিক্ষাবিদ হিসাবে বা শিক্ষক হিসাবে আরেকটা কথা আমি প্রথমে বলে রাখছি, যেটা আমি অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করছি হাসান আজিজুল হক সাহেবকে। ওনার লেখনীতে উনি অত্যন্ত সবার কাছে শ্রদ্ধাভাজন একটা ব্যক্তি। আজকে ওনার মৃত্যুটাও আমাদেরকে একটু ব্যথিত করেছে একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষাবিদ হিসাবে। তো আমরা শিক্ষক হিসাবে যেটা বলবো, আমি সেখানে বলবো যে মানবিকতা তো আছেই, আমিও সহানুভূতিশীল, এবং সেটা সরকারের ব্যাপার। সরকার প্রশাসন যন্ত্র আছে, আমাদের প্রধানমন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন, ওনারা দেখবেন যে কিভাবে বিবেচনা করা যায়। ইউপি নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে। চিফ ইলেকশন কমিশনার কালকে প্রেস কনফারেন্স করেছেন, তিনি কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে যেই সহিংসতাটা ঘটেছে বা যেভাবে নির্বাচনটি পরিচালিত হয়েছে সে বিষয়ে ওনার একটা দৃষ্টিভঙ্গি। একই সঙ্গে মাহবুব তালুকদার সম্পর্কে উনি সমালোচনামূলক মন্তব্য করেছেন এবং শালীনতা বিবর্জিত মন্তব্য করেছেন বলে তার অভিমত। আপনি ইলেকশন কমিশনের ভূমিকা এবং এই নির্বাচনটিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, মাহবুব তালুকদার সাহেব যে কথা বলেছে তার সাথে আমি একমত। হয়তো ভাষাটা একটু স্ট্রং হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা তাই। গণতন্ত্র আইসিতে গেছে, এটা সত্য। গণতন্ত্রে আইসিতে, কারণ পৃথিবীর যত প্রতিষ্ঠান আপনার মানবাধিকার গণতন্ত্রের বিষয়ে জরিপ করে, মনিটর করে, কেউ বলে না। আর বাংলাদেশে শুধু সরকারি দলের নেতাকর্মী ছাড়া কেউ বলে না এই দেশের গণতন্ত্র প্রপারলি ফাংশন করছে। হ্যাঁ, সুতরাং তিনি ঠিকই বলেছেন। ইলেকশন কমিশনের এবারে সুযোগ ছিল তাদের যে কিছু করতে পারা যায় এটা চেষ্টা করা, চেষ্টাটাও তারা করে নাই। কারণ এইবার ইউপি নির্বাচনের ক্যারেক্টারটা ছিল ভিন্ন। অর্থাৎ নৌকার প্রতীক এবং বিদ্রোহী মোটামুটিভাবে অধিকাংশ প্রায় সব সিটেই দেখায় প্রতিদ্বন্দ্বী এরা, যার ফলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একদম নিরপেক্ষর মতো ছিল, প্রশাসনও নিরপেক্ষর মতো ছিল। এখানে খবরদারিটা নির্বাচন কমিশন করতে পারত, কিন্তু করে নাই। এবং কারণ হচ্ছে, আমি বলি যে নির্বাচনের প্রথম দিকে দেখেন, প্রয়োজন হলে একে 47-এর চাইতেও কিছু লাগলে ব্যবহার করব, ভোট নৌকায় না দিলে কবরে জায়গা হবে না, মসজিদে নামাজ পড়তে দেব না, সব জেলা ছেড়ে দিতে হবে, এইসব যে মন্তব্যগুলি করেছেন আওয়ামী লীগের নেতারা, তাদেরকে যদি প্রথমেই গ্রিল করতো, তাদেরকে যদি ইলেকশন কমিশন ধরতো, যেভাবেই হোক, তাদের যারা যারা প্রার্থী তাদেরকে বাদ দিয়ে দিত বা শোকজ করত, অর্থাৎ দৃষ্টান্তমূলক কিছু যদি করত, তাহলে এই প্রাণহানিগুলো কিন্তু যে হলো এই এবং অনেক আপনার সংঘাত হলো, এটা আমার ধারণা কমে আসতো। হ্যাঁ, এটা কিন্তু ইলেকশন কমিশন নির্বিকার ছিল। এবং ইলেকশনের শেষে প্রেস কনফারেন্সে বলল মোটামুটি নির্বাচন নিরপেক্ষই হয়েছে। হ্যাঁ,
নিরপেক্ষ তো হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখানে তো প্রধান প্রতিপক্ষ যদি বলেন, বিএনপি তো মাঠে অফিসিয়ালি ছিল না, আনঅফিসিয়ালি যারা ছিল যেখানে সংঘাত দেখেছে তারা তখনই এটা এড়িয়ে চলেছে। সুতরাং সংঘাতটা হয়েছে তো কিন্তু সরকারি দল এবং বিদ্রোহী দল, তার মানে সরকারি। তো যার ফলে এখানে কিন্তু প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই আপনার রেফারির মতো ছিল আর কি। সুতরাং ইলেকশন কমিশন আমি বলবো এই লাস্ট তাদের এখন আমার কাছে যেটা মনে হয়েছে তাদের সময় শেষ। দায়সারা গোছের যা বদনাম করেছে এই ইলেকশন কিছু করে বদনাম ঘুষাইতে পারবে না, এই জন্য দায়সারা গোছের ইলেকশন কোনো মতো পার করে দিয়ে চলে যাচ্ছে। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ইলেকশন কমিশনের সামনে একটা সুযোগ ছিল, যেহেতু তাদের সম্পর্কে কিছুটা আস্থার অভাব অভিযোগ উঠেছে, বিভিন্ন মহল থেকে উঠেছে, সেখানে তারা এই নির্বাচনটি আরেকটু সুন্দর, আরেকটু সুষ্ঠু, আরেকটু মানে স্বচ্ছভাবে করতে পারত। সেই সুযোগটা কি তারা হাতছাড়া করলো, নাকি যে ইলেকশনটা করেছে সেই মাধ্যমে আগামী দিনেও নির্বাচন ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল বলে আপনি মনে করেন? আমি সেটা মনে করি না। আমি মনে করি যে ওনাদের সুযোগ ছিল, ওনারা কিন্তু সেক্ষেত্রে যথাযথভাবে সে দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারেনি। তবে মাহবুব তালুকদার সাহেব যেটা বলেছেন, নির্বাচন কমিশনের থেকে উনি আইসিইউতে আছে, উনি মাঝে মাঝে ব্যাপার কমেন্ট আরো দু একবার করেছেন, মাঝে মাঝে আবার সুন্দর সুন্দর কথা বলে যে নির্বাচন ঠিক মতো হয়েছে। তো উনি আসলে একটা বিতর্কিত অবস্থায় নির্বাচন কমিশনকে নিয়ে গিয়েছে। আর 2 নম্বর হলো যে ইউপি নির্বাচনে সবসময় আমরা দেখে আসছি যে কিছুটা হানাহানি সবসময় হয়ে আসছে, কখনো কম কখনো বেশি। এটা শুধু আমাদের এই দেশে না, ভারতে পঞ্চায়েত নির্বাচন, ভারতের ইউপি নির্বাচনগুলো তো আমরা দেখেছি, পৌরসভা নির্বাচনগুলো তো আমাদের প্রতিবেশী দেশও এরকম 2-একটা সহিংস ঘটনা ঘটেছে। তবে সেটা যদি নির্বাচন কমিশন যদি যেটা আজিজ ভাই বলেছে কিছুটা মেজারমেন্ট নিয়ে যদি তারা ঠিকমতো নির্বাচনটা করতো। আর নির্বাচনে আপনি যেটা বলেছেন যে বিরোধী দল বিএনপি, হ্যাঁ বিএনপির অনেকেই কিন্তু ইউপি নির্বাচন নিয়ে অংশগ্রহণ করেছে। অফিসিয়ালি ডিক্লেয়ার না দিলেও আমি মনে করি যে আমার জানা মতে আমি অনেকে চিনি যে যারা বিএনপি করে তারা নির্বাচন করছে বা নির্বাচন করেছে। তো সুতরাং নির্বাচনে সবাই অনেকেই অংশগ্রহণ করেছে। এমনকি এখানে ইউপি নির্বাচনটা যদিও দলীয় মার্কা আছে, কিন্তু অনেক জায়গায় অনেক এমপিকে দেখেছি যে দলীয় মার্কা বাদ দিয়ে একই দল থেকে 5 জন, তোমরা 5 জন দাঁড়িয়ে যাও, 5 জন থেকে যে জিতে আসতে পারো। এটা আমি মনে করি একটা সুন্দর ব্যবস্থা করেছে গণতন্ত্রের স্বার্থে। কিন্তু যে জিনিসটা হলো সেটা হলো যে নির্বাচন কমিশন যদি এটাকে সুন্দরভাবে লাস্ট মুহূর্তে যদি একটা ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে এভাবে নির্বাচনটা উন্নতির জন্য ভালো হতো। তবে আমরা আশা করবো যে নতুন যে নির্বাচন কমিশন আসবেন তারা সুন্দরভাবে কিভাবে আমাদের গণতান্ত্রিক কাঠামোটাকে শক্তিশালী করা যায়, কিভাবে গণতান্ত্রিকভাবে মানুষ সর্বদলীয় মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সে ধরনের একটা নির্বাচন কমিশন যাতে আসে সেটা আমি প্রত্যাশা করি। জনাব সুভাষ সিংহ রায়, ইলেকশন কমিশনের এই বক্তব্য দিয়ে তাদের ফেস সেভ হলো কিনা? চিফ ইলেকশন কমিশনার যেভাবে বললেন বংশ পরিচয়, স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার, কিছুটা উত্তেজনা, কিন্তু এটা তো সামগ্রিকভাবে মনিটরিং বা মানে পৌরোহিত্য করার কথা ইলেকশন কমিশনের। তো সেখানে তারা তাদের নিজের দায়িত্বটা কতটা নিতে পেরেছে তাদের কাঁধে? এম এ আজিজ ভাই বলেছিলেন যে নির্বাচন কমিশন এখনকার তাদের বিদায় বেলায় দায় সারা গোছের কাজ করছেন। আমরাও কিন্তু কথাবার্তা বলার সময়, এমনকি আমাদের শ্রদ্ধেয় আজিজ ভাইও দায় সারা গোছের কথাবার্তা বলে থাকি। আমরা এটা মানতে হবে একটা বিষয় যে আমরা তো অনেক কথা বলি, নির্বাচন কমিশনে বাংলাদেশে আইন আছে, 118 ক ধারা আছে, 1 ধারা আছে, এবং সেটা আমরা এখনো পর্যন্ত 50 বছরের নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ প্রাপ্ত হবে সেটার কিন্তু আইন থাকলেও সেটার কিন্তু বাস্তবায়ন ঘটেনি। এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমি তাদের সংবিধান উল্টিয়ে দেখেছি, তাদের 324-এর যে 1 ধারা, সেই ধারাও কিন্তু নির্বাচন কমিশনের এটি আইন আছে, কিন্তু সেই আইন তারা এই 47 সালের পর থেকে এই পর্যন্ত তারা বাস্তবায়ন করতে পারেনি। আবার উল্টো দিকে বলতে গেলে যে ব্যর্থ রাষ্ট্রের কথা আমি প্রায় বলি, আমি বলি, সবাই বলে পাকিস্তান। সে পাকিস্তান রাষ্ট্রে কিন্তু একটা জায়গা দাঁড়িয়েছে, তারা সরকারি দল এবং বিরোধী দলের একটা পার্লামেন্টের বডির ভিতরে তারা কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ করে। কিন্তু সেই নির্বাচন কমিশন নিয়োগ করে কি হানাহানি, মারামারি, তারপরে মানুষ হত্যা, ভয়ঙ্কর রকম পরিস্থিতিতে যায়। অতএব সেটার তো খুব জরুরি বিষয় যে আমরা কার্যকরী কতটা করতে পারছি। 1870 সালে সেই চৌকিদারি অ্যাক্ট থেকে শুরু করে যে পঞ্চায়েত ব্যবস্থাপনা এবং সেই লোকাল গভর্নমেন্টের যে একেবারে ইলেকশনটা যে আমরা দেখে আসছি এবং আমরা পাঠ্যপুস্তক বিভিন্ন পুস্তকে পড়েছি, তা সেখানে যে মানুষ মারা যায় না এমন ইতিহাস কিন্তু নাই। আবার তথ্য প্রযুক্তির কল্যাণে এখন সব সাংবাদিক মানুষের কাছে চলে আসে।
আগে যা ঘটতো তার অনেক কিছুই আমাদের গোচরীভূত হতো না, এটাও তো একটা কারণ আছে। কিন্তু আমি একটা ব্যাপারে শুধু খুব অল্প করে একটু বলতে চাই যে যেই দলটি সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ, তাদেরকে অনেক সতর্ক হতে হবে। আজিজ ভাই যেটা বললেন, জামাত ইসলাম বিশেষ করে যারা যুদ্ধাপরাধীর দল এবং তার সঙ্গী যে দলটি, নাম না উল্লেখ করলেও দর্শক বুঝে ফেলেছে, তারা তো হাত গুটিয়ে বসে নাই। অতএব যখন ক্ষেত্র একটি খেলার মাঠ তৈরি হয়, সেই খেলার মাঠে কিন্তু তারা নানান রকম উস্কানির যোগানদার হিসেবে অনেকগুলো কাজ করতে পারে এবং অনেক রকম ফাঁদের জায়গা তৈরি হতে পারে। কিন্তু আমি আওয়ামী লীগকে বলবো যে তাদেরকে আরও অনেক বেশি সতর্ক হতে। দল ব্যবস্থাপনা অনেক ঢেলে সাজার কথা আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। কেননা অনেক রকম ব্যত্যয় দেখেছি, হিংসাত্মক পরিবেশ দেখেছি, এবং মানুষকে এত কেন হিংসাত্মক হচ্ছে, মানুষের হলোটা কি, এটাও কিন্তু আমাদের ভাবনা চিন্তার বিষয়। এবং লোভ এবং ক্ষোভ, বৈভবের একটা প্রদর্শন দেখছি আমরা। কিন্তু সমাজ ব্যবস্থার দিকে নজর দেওয়া দরকার। আমাদের বাঙালির একটা ঐতিহ্য, আমাদের সমাজ, রাষ্ট্রর যে কাঠামো আছে সেটা তো আছেই, সবচেয়ে বড় ব্যাপার সমাজ। সেই সমাজটাকে আমরা কোন বার্তা দিচ্ছি, আমরা কিভাবে গড়ে তুলছি। আমরা যাপিত জীবনে আমি ব্যাংকের থেকে লোন নিয়ে ফ্ল্যাট নিয়েছি, মানে উদাহরণ হিসেবে বলি, এটা মালিক কিন্তু আমি না, এটা ব্যাংক মালিক। আমাকে ইএমআই দেওয়া হচ্ছে। আমি যদি ঠিক মতো টাকা পরিশোধ করতে না পারি, মাসিক কিস্তি পরিশোধ না করি, তাহলে কিন্তু 3 মাস যাওয়ার পরে কিন্তু ব্যাংক কিন্তু কিছুদিন পরে আমার কাছ থেকে এই ফ্ল্যাটটি নিয়ে নেবে। কিন্তু যখনই এটা করতে যায়, ওই ইএমআই এর টাকা পরিশোধ করা, আমি নিম্ন মধ্যবিত্ত একটা মানুষ, সে তার কি প্রসঙ্গে কথাটা বলছেন পরিষ্কার করে বলুন। আমাদের সমাজে যে লোভের যে জায়গাটি এবং বৈভবের যে জায়গাটি, এবং মানুষ যে এতটা খ্যাপাটে হয়ে গেছে, এই খ্যাপাটে কেন, এটা কি একটা অন্যতম কারণ আপনি মনে করছেন না? যে এই যে নির্বাচন এবং যে একটা পাই, এই পাইটা যে যারা ক্ষমতায় এখন আছে তারাই পুরোটা পাইটা করছে, এবং নির্বাচনের যে ব্যবস্থাটা চলছে, একটা নির্বাচন হয়ে গেল, সেখানে বিরোধী দল তারা নির্বাচন অংশগ্রহণের উৎসাহই অনুভব করছে না, কোনো প্রণোদনাই পাচ্ছে না, কেননা তারা মনে করছে যে নির্বাচনটি সুস্থ হবে না, স্বচ্ছ হবে না। সেরকম একটা অবস্থার মধ্যে তো ক্ষোভের একদিকে ক্ষোভের আগুন জ্বলবে, আরেকদিকে হবে যে একটা সুবিধাভোগী শ্রেণী তারা নিজেরা ক্রমশ ক্ষমতাশালী হয়ে উঠবে। এই দুইটারই তো আপনি একটা কম্বিনেশন দেখছেন কিনা? এই দ্বন্দ্বের জায়গাটা আছে। যেমন প্রয়াত হাসান আইজুল হকের একটা কথা আছে, খুব অসাধারণ কথা, মানুষের গা ঘেঁষে বসে থাকে। তা মানুষ যেহেতু মানুষের গা ঘেঁষে বসে থাকে, অতএব মানুষকে নিয়ে ভাবনাটা খুব বেশি। কারণ আপনি যতই বলেন না কেন, এখানে কেউ হাত গুটিয়ে বসে নাই। যারা নির্বাচন সরাসরি করছে না, তাদের 311 জন দ্বিতীয় দফায় নির্বাচন করেছে, সেটা চেয়ারম্যান পদেও করেছে। একজন তো সাতক্ষীরা থেকে নির্বাচিত হয়েছে, সেই 1988 সালের পর থেকে নির্বাচিত হয়েই আসছে, বিএনপির একজন নেতা, তিনি যখন নির্বাচিত হয়েছেন। তা এরকম নির্বাচন যতগুলো হয়েছে দ্বিতীয় ধাপের, আমি বুঝতে যাচ্ছি, তারা কি নির্বাচনে অংশ না নিলে কি সুবিধা হতো? আরো না, সুবিধা ব্যাপার বলছি না, আমি বলছি কি এই নির্বাচনের যে ক্ষেত্রটি, তারা তো অফিশিয়ালি আসে না, বাট দে হ্যাভ বিন কন্টেস্টিং ইলেকশনস। তো ডু ইউ ওয়েলকাম देम? ওয়েলকাম, অবশ্যই ওয়েলকাম। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার এই জায়গাটির বিষয়ে নানান রকম একটি ক্ষেত্র প্রস্তুত করা এবং উস্কানিমূলক জায়গা তৈরি করা, এবং যার মতন, এবং তার মাঝখান থেকে ঢুকে গেছে তো মানুষের লোভ এবং তার ক্ষমতা। আমি তো একটু আগে বললাম যে লোভ আর ক্ষোভ আমাদের সমাজ ব্যবস্থাকে আঁকড়ে ধরেছে এবং তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছে। এখন প্রতিদ্বন্দ্বিতা তো যে পর্যায়ে আছে, এই পর্যায়টিকেই সহনীয় মনে হচ্ছে না। নির্বাচন সহিংস হচ্ছে বা উত্তেজনা বাড়ছে। যদি মনে করতেন যে না একটা লেভেল প্লেইং ফিল্ড আছে এন্ড অল দ্য পার্টিজ আর পার্টিসিপেটিং ইন দ্য কন্টেস্টিং ইন দ্য ইলেকশন, তাহলে পরিস্থিতিটা কিরকম হতো? আমাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি যে এতগুলো কথা বললেন, আপনি কি বলতে পারবেন এই 378টার মধ্যে কটা এলাকায় সংঘর্ষ হয়েছে, কটা এলাকায় নির্বাচন কেন্দ্রের ভিতর সংঘর্ষ হয়েছে কিংবা বাইরে হয়েছে? এই তথ্য নিয়ে আমরা কিন্তু কথা বলছি না, এটাও বিবেচনার বিষয়, কত শতাংশ হয়েছে। তা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সার্বিক বিষয় নিয়ে আমি আওয়ামী লীগকে তারা যেন দল ব্যবস্থাপনার দিকে নজর দেয়। আপনার একটা হুঁশিয়ারি আছে এই ব্যাপারে। ধন্যবাদ। আর দুই একটা প্রসঙ্গে আলাপ করব। এই যে বিশ্ববিদ্যালয়ে আপনি প্রতিনিধিত্ব করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শিক্ষক সমিতির, এবং আপনারা মানে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি ফেডারেশনেরও আপনি মহাসচিব, শিক্ষার্থীদের এই অবস্থা কেন?
দুটি কারণ। একটি হলো যে আমাদের যে সুভাষ সিংহ রাও একজন মেধাবী ছাত্র, ফার্মাসি ছাত্র ছিল। উনি যদিও এখন বাংলা বিচিত্রার সম্পাদক, সংবাদ বিশ্লেষক, একজন সফল মানুষ বলবো। তো উনার মেধাবী ছাত্র ছিল, ছাত্র রাজনীতিও করেছে, হলের বিপিও ছিল জগন্নাথ হলের। কিন্তু এই জিনিসটা হলো যে আমাদের ছাত্রদের মধ্যে যে আমরা যে জিনিসটা করেছি পিএসসি এবং জিএসসিটা, যেটা আমাদের আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে নাইস স্যারকে, যে উনি যে পদ্ধতিটা করেছে সেটা কিন্তু আমার মনে হয় যে আমরা সেখান থেকে খুব ভালো রেজাল্ট আনতে পারিনি। এক। 2 নম্বর হলো যে আমাদের যে করোনার মহামারীর কারণে ছাত্রদের মধ্যে একটা হতাশা, ছাত্রদের মধ্যে পরীক্ষা অটো প্রমোশন পেয়ে গেছে অনেক ছেলেবেলে। যারা পরীক্ষা দিয়েছে এদের মধ্যে হয়তো অনেক ইন্টারমিডিয়েট পাসও করতো না, কিন্তু বাস্তবতার কারণে আপনারা 71 সালে দেখেছেন যে 9 মাস আমাদের যুদ্ধ ছিল, অটো প্রমোশন দিতে হয়েছে। এটা আমার আফগানিস্তানে 2 বছর 3 বছর পড়াশোনা ওদেরকেও প্রমোশন দিয়েছে। পৃথিবীর আফ্রিকাতেও আছে, অনেকগুলো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। এটাও একটা বহিঃপ্রকাশ যে আমাদের এখানে যে সত্যিকার অর্থে যে মেধাবী ছাত্রগুলো পরীক্ষা দিয়েছে, মেধাবী যারা, তারাই বেরোয় আসছে। কিন্তু আমি মনে করি আমাদের শিক্ষার মানটা কিছুটা কমছে এই সেন্সে। মানে 1% 2% লোক পাস করবে না, 3%। তো চ ইউনিটের কি অবস্থা? তো এটা তো আমাদের বিশেষ, এটা হলো যে আমাদের ফাইন আর্টসটা, আমরা খ ইউনিটে দেখেন বা গ ইউনিটে দেখেন। একটা বিষয় হিসেবে একটু বলে রাখি, যতটুকু আমি ঠিক বলছি কিনা আপনি ঠিক করে দেবেন। সেটা হচ্ছে যে তারা কিন্তু লিখিত পরীক্ষা ভালো করেছে, কিন্তু ড্রয়িং যেটা সাবজেক্ট, সেই না আমি ভালো করে, সেটা ঠিক আছে, কিন্তু তার মানে কি 3%ও মানে কৃতকার্য হওয়ার বিষয়টা? আর্টিস্ট এখানে ইউনিটে ওদের চারুকলাতে ওদের বিভিন্ন স্পেশালাইজ, উনি যেটা বলতে ড্রয়িং, আর্টিস্ট, ভাস্কর্য, ওদের বিভিন্ন ইয়েগুলো আছে। তো সেখানের মধ্যে আমি রিটেনে পাস করলাম, ভাইভাতে আমার যাদেরকে দরকার দেখা যাচ্ছে ও লিখিত পর দিয়ে ওদের প্র্যাকটিক্যাল যখন ডেমনস্ট্রেশন গুলো। আপনি এখানে হতাশার কিছু দেখছেন না? আমি হতাশার কিছু দেখি না, তবে আমরা মনে করি যে করোনা মহামারীর কারণে যে দেখেন আমাদের বিশ্ববিদ্যালয় খুলে গেছে, আমাদের ছাত্ররা ঠিক মতো ক্লাস করছে, কিন্তু এই সার্বিক চিত্র কিন্তু এটা নয়। শিক্ষা ব্যবস্থা নিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান নিয়ে করোনা অবশ্যই একটা বড় কন্ট্রিবিউট করেছে, একটা মানে আমাদের শিক্ষা মানের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। কিন্তু ওভারঅল সামাজিক যে বাস্তবতা এবং যে আন্ডারস্ট্যান্ডিং, তাতে আমাদের শিক্ষার মান নিয়ে বা শিক্ষার্থীদের কোয়ালিটি নিয়ে কিন্তু এক ধরনের কিন্তু হতাশা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ইতিহাসে যে লেখা আছে, যা আমরা তো তখন ছোট, মুজাফফর আহমেদ চৌধুরী তিনি যখন উপাচার্য ছিলেন, এই ছাত্র নেতারাই চেয়েছিলেন যে অটো প্রমোশন না হোক। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন তখন তো মূলত ছিল, তারা কিন্তু সাধারণ ছাত্রদের দ্বারা ঘেরাওয়ার সম্মুখীন হয়েছিলেন যে অটো প্রমোশন দিতে হবে। এবং মুজাফফর আহমেদ চৌধুরীকে তার উপাচার্য ভবনে ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছিলেন। বঙ্গবন্ধুর তখন এই রাষ্ট্রীয় অতিথি ভবন এখন যেখানে, সেখানে তিনি গণভবন ছিল, হ্যাঁ, সেখান থেকে তিনি একা, কোনো সিকিউরিটি ছাড়া একাই কিন্তু চলে গিয়েছিলেন এবং ছাত্রদেরকে, নেতাদেরকে স্পষ্ট করে বলেছিলেন যে তোমরা শিক্ষকদের হুমকি দিয়ে তোমরা অটো প্রমোশন নেবা, আর সেই যে ব্যাপারটি, এই ব্যাপারটাই মানতে পারছে না। এই ব্যাপারগুলো কিন্তু রয়ে গেছে। আমি একটা জিনিস বলবো, আমাদের ছাত্রদের যেমন আমাদের ছাত্রদের মধ্যে এখন যে প্রবণতা, স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটি বলেন, লাইব্রেরি ওয়ার্ক, বই পুস্তকে পড়াশোনা, এরা ইউটিউবে ঢুকতেছে, তারা ইমেইলে ঢুকতেছে, তারা যে সমস্ত ওখানে যে তথ্যগুলো পায় সেটা নিয়ে তারা পড়তে চায়। তারা বই আমাদের ছাত্রদের বইমুখী হতে হবে, লাইব্রেরিমুখী হতে হবে, তাদের কোয়ালিটি ডেভেলপ করতে হবে। এই জায়গাতে আমাদের শিক্ষকদেরকে বিশেষভাবে দায়িত্ব পালন করতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বলেন, স্কুল পর্যায়ে বলেন, কলেজ পর্যায়ে বলেন। আর আমাদের আরেকটা জিনিস, যেটা গ্যাপ আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের সাংস্কৃতিক খেলাধুলা শেষ। আমি কয়দিন আগে, 2 দিন আগে আমি ইংল্যান্ড থেকে এসেছি। আমি অলিম্পিকের মাঠে একটা খেলা দেখতে গেলাম, এমনকি পুরো স্টেডিয়াম ভর্তি। আপনার সেখানে দেখলাম যে গার্জিয়ানরা গেছে, 30% বাচ্চা নিয়ে গেছে। এখন একটা বাচ্চা তখন দেখে যে সে খেলাধুলার পর সে একটা ক্লাবের সমর্থক হচ্ছে, সে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক খেলাধুলার মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের এখানে দেশে বাচ্চাদের এই কথা বলে তো কোনো লাভ হবে না, খেলাধুলার মাঠে না, এই জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওই জায়গায় যেতে হবে, আলোচনা করে তো লাভ হবে না। আমাদের সার্বিক ব্যবস্থাপনায় কি খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে? আমাদের সুভাষ সিংহ রায়কে বলবো, আপনারা অনেক লেখেন টেকেন, আমাদেরকে যারা স্কুল করবে সামনে থেকে আমাদের একটা কারিকুলাম, একটা সিস্টেম করতে হবে, যে স্কুলের মধ্যে খেলার মাঠ থাকতে হবে, সাংস্কৃতিক করতে হবে। বক্তব্য হচ্ছে যে রেজাল্ট হয়েছে এটা এক্সপেক্টেড, এটাই হওয়ার কথা। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে টকশোতে এবং বিভিন্ন জায়গায় বলতে শুনেছি যে তারা অনলাইনে খুব ভালো ক্লাস নিচ্ছে, অর্থাৎ করোনা থাকলেও অনলাইনে ক্লাস নিলে ভালো লেখাপড়া হচ্ছে।
কিন্তু ওনারা কখনোই বিবেচনায় আনেন নাই একটা সায়েন্সের ছেলে প্র্যাকটিক্যাল না করলে তার পড়া 4 ভাগের 1 ভাগ হয়। হ্যাঁ, একজন আর্ট এবং এই যে বললো না প্র্যাকটিক্যাল তো অনলাইনে হয় না, সুতরাং সেখানে সব ছেলে খারাপ করে দিছে। এটাই এক্সপেক্টেড। করোনাকালে তাই হয়েছে। আমি ওভারঅলই বলছি ভর্তি পরীক্ষায় এখন ধরেন একটা আছে লিটারেচার, আর্টসের সাবজেক্ট, সেখানে কোনো প্র্যাকটিক্যাল নেই। এখন সোশ্যাল সায়েন্সও সায়েন্স হয়ে গেছে, বেসিক সায়েন্স তো সায়েন্সই, সেখানে প্র্যাকটিক্যাল ফেস টু ফেস পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই। অথচ আমি বরাবরই বলতে শুনছি যে অনলাইনে খুব ভালো বলেন। এখন শেষ বেলায় দেখা যাচ্ছে আসলে অনলাইনে কোনো কাজ হয় নাই, আর অনলাইনে ওই অ্যাটেনশনটাও আসে না। তো এই জন্য এই রেজাল্ট হয়েছে। সুতরাং আমি মনে করব যে এইটা কিন্তু যতই বলেন আমাদের এই করোনার প্রায় 2 বছরে একটা শিক্ষা খাতে এটা দারুণ একটা কিন্তু আমরা এই প্রসঙ্গে আলাপ করতে পারছি না। আরেকটা প্রসঙ্গের জন্য সুভাষ সিংহ রায় আজকে পার্লামেন্টে রুমিন ফারহান বিএনপির সংসদ সদস্য ওই যে শিল্প প্রতিমন্ত্রী বলেছেন যে তিনি ক্রস ফায়ার সমর্থন করেন। এই প্রসঙ্গে সরকারের তার বিরুদ্ধে কি অবস্থা, কি ব্যবস্থা সরকার নিবে এটা জানতে চাইছে। আসলে এই ধরনের বক্তব্যকে কিভাবে ট্রান্সলেট করা যায়? সারা পৃথিবীতে জাতীয় সংসদে কিন্তু এগুলো আলোচনা হয় জি, এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংসদীয় গণতন্ত্রের এটি হচ্ছে বিউটি। সেই বিউটিটা আমাদের এখানে কিন্তু সংসদীয়, যদিও বিরোধী দলের সদস্যের সংখ্যা বেশ কম, সেটা তাদের কারণেই ঘটেছে। সেটার পরেও আমাদের যে একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট তৈরি হচ্ছে এবং সেটার কার্যকরী হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বাদানুবাদ থাকবেই, একজন অভিযোগ করবে, অভিযোগের পাল্টা অভিযোগ আসবে, উত্তর আসবে, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা হবে, এটা তো স্বাভাবিক। আমি এটাকে রাজনীতির বাইরের বিষয় মনে করি না। অতএব সেই ব্যাপারে যিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি পাল্টাবে যে বক্তব্য এসেছে, এ ব্যাপার নিয়ে নিশ্চয়ই আমরা আগামীতে আলোচনা করব। ডক্টর নিজামুল হক, আপনার কাছে একটা বিষয় আমি একটি পত্রিকা ডেইলি স্টারে খুঁজে দেখতে চাচ্ছিলাম যে প্রাথমিক শিক্ষা বোর্ডের আইন প্রণয়নের বিষয়ে 36 জন নাগরিক উদ্বেগ প্রকাশ করেছেন। এটার ব্যাপারে আপনি কোনো অবহিত আছেন কিনা? না, আমি ব্যাপারটা জানি না, ঠিক এই মুহূর্তে জানছি না, তবে আপনি আমাকে বললে হয়তো আমি বুঝতে পারবো। জি জি, মানে প্রাথমিক শিক্ষা বোর্ডের মানে শিক্ষাক্রমের মধ্যে বেশ কিছু পরিবর্তনের কথা যে আইনের মাধ্যমে যেগুলো এস্টাবলিশ করা হচ্ছে, ওনারা মানে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থায় যে তাদেরকে আরো প্রোগ্রেসিভ ভাবে এগিয়ে আনা যায়, মানে তাদেরকে শিক্ষা ব্যবস্থায় আরো ইনক্লুসিভ ব্যবস্থা কায়েম করা যায়, সেই ব্যাপারে যেই সুপারিশগুলো করা হয়েছে, আমি যদি রিপোর্টটা বের করি, সুপারিশগুলো করা হয়েছে এটার ব্যাপারে আসলে মানে মূল বিষয়টা যে স্টেক হোল্ডারদের সঙ্গে জিনিসটা আলোচনা করে যেভাবে করা উচিত ছিল সেটা করা হয়নি, এবং অনেকগুলো বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন। আমি এটা আলোচনার সুযোগ কম, কিন্তু যদি পারতাম বিষয়টা, যেহেতু আপনি সেগুলো আসছে, সেগুলো হচ্ছে অনেকগুলো বিষয়, অনেকগুলো বিষয় আসছে, যেটাকে আমি একটু বলে দিচ্ছি 36 জন নাগরিক যেটা বলছেন যে তারা বলছেন যে বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে সবার জন্য বিনামূল্যে বই প্রদানের ফলে শিক্ষার্থীদের মধ্যে গাইড বই ব্যবহারের প্রচলনটা কিছুটা হ্রাস পেয়েছে। একইভাবে প্রধানমন্ত্রী যে লক্ষ্য করেছে 2021 সালে শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাকে আমলে না নিয়ে যে জাতীয় শিক্ষানীতি 2010-কে পাশ কাটিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা বোর্ড আইন 2021 নামে একটি আইন প্রণয়নের খসড়া তৈরি করে এর উপর মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করেছে। আচ্ছা, শিক্ষানীতি 2010 ও জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 21-এর নীতি অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক প্রাথমিক শিক্ষা বোর্ড আইন 2021 প্রণয়নের উদ্যোগ কেন নেওয়া হলো তা আমাদের বোধগম্য নয়। যেখানে করোনার কারণে গত বছর শিক্ষা বছরে একটিও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, এমনকি এবছরও প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে এই বোর্ড গঠনের প্রস্তাব কতটুকু যৌক্তিক ও বাস্তবসম্মত? আপনি কি বুঝলেন বিষয়টা একটু? না, আমি হচ্ছে যেটা আমি দেখতে পেলাম যে এই আইন করে কিছু সিলেবাসে এমন অনেকগুলো বিষয় যুক্ত করা হয়েছে, সেই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি না। সেই বিষয়টা অনেকেই মনে করেছে যে বেসিক্যালি কোচিং এবং গাইড বইয়ের উপর নির্ভরতা বাড়াবে কিনা এই নতুন যে আইনটা করা হচ্ছে। গাইড বই এবং পলিটিক্যাল অনেক ইস্যু এইসবগুলো ইনক্লুড করা হয়েছে, যার ফলে বেসিক যে এডুকেশনটা, অর্থাৎ মানুষের যে শিক্ষা ক্ষেত্রে যে মানে ছাত্রদের যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রটা সংকুচিত হবে, এটাই তারা বলতে চাইছে। সুতরাং
আগের যে শিক্ষা ধরেন ইংরেজি পড়বে, ইংরেজির যে বিষয়গুলি পড়লে ইংরেজি শিখা যায় সেই বিষয়ের ভিতরেই গুরুত্ব দেওয়া উচিত, তার সাথে অ্যাডিশনাল কিছু থাকবে। ডক্টর নিজামুল হক, যে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর করা গাইড বই এবং প্রাইভেট টিউশনকে বৈধতা দেওয়া হচ্ছে এই প্রায় নতুন আইন প্রণয়নের মাধ্যমে, এবং কোচিং বাণিজ্যকে উৎসাহিত করার নানা অপচেষ্টা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই 36 জন নাগরিকের মধ্যে কিন্তু আপনার প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী আছেন, তারপরে ডক্টর কাজী খলিকুজ্জামান আছেন, প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ আছেন, তারপরে কথা সাহিত্যিক সেলিনা হোসেন আছেন, রামেন্দ্র মজুমদার আছেন, সুলতানা কামাল আছেন, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু আছেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান আছেন, প্রফেসর সৈয়দ মঞ্জুর ইসলাম আছেন, আরো অনেকেই আছেন। আমিও মনে করি যে আমার মনে হয় নিশ্চয়ই ওনারা এমন কিছু পেয়েছে যেটার জন্য ওনারা বিবৃতি দিতে বাধ্য হয়েছে। আমার মনে হয় এখনো তো যেহেতু খসড়া আইন, এখন তো আইনটা আইনে পরিণত হয় নাই, আমাদের সেখানে সংস্কার করার সুযোগ আছে। আর আমাদের বাচ্চাদেরকে যেন আমরা ছোটবেলায় বাল্য শিক্ষা পড়েছি, আমরা মজা পেতাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে চলি, এই ধরনের মধুর মধুর বিভিন্ন বাক্য দিয়ে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। ওই ধরনের শিক্ষা আমরা চাই, ওই শিক্ষার মধ্যে আমাদের যেতে হবে। আমাদেরকে মানে এমন কোন শিক্ষা দেওয়া যাবে না যে ছাত্র বাচ্চাদেরকে আমরা অনেক বই দিয়ে দিব, বাচ্চারা ইন্টারেস্ট পাবে না। আমি মনে করি যে আমাদের যে বিবৃতিটা দিয়েছে সেই বিবৃতিটাকে জনাব সুভাষ সিংহ রায়, আপনি কিন্তু বলছিলেন যে আমাদের হানাহানি বেড়ে যাচ্ছে, লোভ বেড়ে যাচ্ছে, নিজেদের মধ্যে যে একটা মূল্যবোধের যে বিষয়গুলো আছে সেগুলো মিসিং। এখানেও কিন্তু এই যে যারা 36 নাগরিক বলেছেন, সেখানে এই যে প্রাথমিক পর্যায়ে নতুন প্রজন্মের সামনে মেধা মননের বিকাশ এবং নীতি নৈতিকতা শিক্ষার যে মাধ্যমে যে এগিয়ে যাওয়া, এটা যে বিকল্প নাই, সেটা এখানে ওনারা দেখতে পাচ্ছেন না, এই প্রতিফলন নাই। তো আপনি জন্য বেসিক যখন একটা আইন প্রণয়ন হয় সেখানে যদি এগুলো মিসিং হয়, তাহলে আপনি কিভাবে আশা করছেন যে সোসাইটি সামনের দিকে, মানে বিষয়টা তো বেশ গুরুত্ব বহন করে। জি, তা না হলে তো 36 জন বিশিষ্ট নাগরিক তারা কিন্তু এই ব্যাপারে বিবৃতি দিতেন না, এবং তারা বিবৃতিজীবীও না। তাই স্বাভাবিক কারণে এটা নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা অনেক হবে এবং জাতীয় সংসদেও আলোচিত হবে। শুধু এটুকু বলবো যে আপনি যে বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে আনন্দের সাথে শিক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষুদ্র শিক্ষা কমিশন করতে যখন দায়িত্ব দিয়েছিলেন কমিটিকে, সেই ক্ষুদ্র শিক্ষা কমিশনের কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে একেবারে শিশুদের শিক্ষাটা কিভাবে কতটা আনন্দের সাথে করানো যায়, তখনই তারা শিক্ষাটা গ্রহণ করবে। কিন্তু আমাদের খেয়াল করা দরকার, যেটা আপনি দিয়ে শুরু করলেন এই পর্যায়ে, যদিও একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে, যে একেবারে কোমলমতি শিশুদের মধ্যে যে লোভের যে ব্যাপারটি, সেটা যেন আকৃষ্ট না করে, এটা যেন সবসময় খেয়াল রাখি। আমার সন্তান কোন গাড়িতে যাবে, আর একজনের দরিদ্র মানুষের সন্তান কোন গাড়ি যাবে, ইউনিফর্মিটি অন্তত স্কুল পর্যায়ে পর্যন্ত থাকতে হবে। এটা তো একটা গ্রেটার ভ্যালুজ বা এথিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলেন, কিন্তু আমরা তো যে একেবারে বেসিক সমস্যা যেটা জনাবে আছে, বেসিক সমস্যা যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মানে পরীক্ষা নির্ভরতা, সনদ নির্ভরতা, সনদ সর্বস্ব হয়ে গেছে সবকিছু। আগে ছিল শিক্ষার্থী, জি, তারপরে আসলো পরীক্ষার্থী, তারপরে আসলো জিপিআরথী। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার থেকে আমাদের একটা আমূল সংস্কারের দরকার, এবং জ্ঞানমুখী শিক্ষার জন্য। ক্ষুদ্রতা কমিশন যখন হয় তখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ওটার বেসিক স্পিরিটটা ছিল, যেটা আমি নিজেও পছন্দ করি এবং বলি, যে একটা পর্যায় পর্যন্ত এডুকেশন এক জেনারেল একটা এডুকেশন হওয়া উচিত সবার জন্য, এক, যাতে একটা জাতি একমুখী একটা জাতি গঠিত হয়, যেটা এখন নাই। 10মুখী, ইংরেজি বাংলা আরবি মিলে 10 প্রকারের শিক্ষা, 10 প্রকার চিন্তার জাতি তৈরি হয়। এরপরে এখন যে এটা কিন্তু 12 বছর হয়নি, এই মুহূর্তে অনেক আগে থেকে হয়েছে না। আপনি 12 বছরের গায়ে টানবেন, আমি তো সবার সময় 12 বছর প্রসঙ্গটা বলেননি, আমি তো বলি না, আপনি ঘুরে ভাবেন যে। দ্বিতীয়টা হচ্ছে যে এখন যে এই যে নতুন যে আপনার শিক্ষানীতি যেটা করা হচ্ছে, একটা ড্রাফট হয়েছে, এটার সাথেও আমি একমত না। এটাও সনাতনী কায়দা, ওই ক্ষুদ্রতা কমিশনেরই এদিক সেদিক করে একটা দাঁড় করানো। আমি মনে করি যে আগামী 10 বছর পরে, 15 বছর, আপনাদের এখানেও বলছি, অটোমেশনের যুগে আমরা প্রবেশ করছি, শিক্ষাকে ওইভাবে সাজাইতে হবে। এখন রোবোটিক্স, আইওটি,
ডাটাবেস সায়েন্স, এগুলো তো মোকাবেলা করে দেশকে উন্নয়ন যে আগাচ্ছে এটাকে ধরে রাখার জন্য যে শিক্ষা, সেইভাবে শিক্ষার্থীরা ইন্টারেস্টেড হইতে হবে। হ্যাঁ, শিক্ষার্থী ইন্টারেস্ট করবেন, শিক্ষকরা যদি খালি এনজিওতে ভরে থাকেন, সব তো আপনার তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং কে 1000-এর ভিতরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো বিশ্ববিদ্যালয় কমার্স ফ্যাকাল্টি 200-র মধ্যে সারা বিশ্বে। কমার্স ফ্যাকাল্টি, খালি কমার্স ফ্যাকাল্টি না, একটা ফ্যাকাল্টি তো আপনার সায়েন্স কোথায়, কোথায় সাহিত্য, কোথায় আমরা প্রাতিষ্ঠানিক সংঘর্ষে না যাই, কারণ এটা তো ডেফিনেটলি একটা গ্রেটার ডিবেট, ব্যক্তিগত ডিবেট নয় এটা। আমরা জ্ঞানমুখী শিক্ষার জন্য এবং সেটার জন্য আমরা যেন কাজ করি। আর এম এ আজিজ ভাই যে 2010 সালের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির সময় উনি জানেন ভালো করে, এখানে প্রফেসর মনিরুজ্জামান মিয়ারও মতামত নেওয়া হয়েছে, প্রফেসর মাজিউদ্দিনের মতামত নেওয়া হয়েছে, সমাজের সকল স্তরের মতামত। আমরা আশা করতেছি দীর্ঘ সময় ধরে এই শিক্ষানীতি, এই যে নতুন না ওই ঠিক ছিল, এখন যে বিজ্ঞান যত অগ্রগতি হয়েছে, এখন ওই শিক্ষানীতি অবসলেট হয়ে গেছে। জি, এখন আপনাকে বিজ্ঞান ফেস করার জন্য এখন যেটা ওনারা দিয়েছেন এটা ভালো দিকে, যদি এটা খসড়াটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গেই 36 জন বিশিষ্ট নাগরিক তাদের প্রতিক্রিয়া দিয়েছেন এবং খুব সুচিন্তিত এবং খুবই গঠনমূলকভাবে তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। আশা করা যায় এটা নিয়ে একটা বড় ডিবেট হবে এবং আমাদের যুগোপযোগী, সময় উপযোগী এবং চাহিদা নির্ভর একটা মানে আইন তারা প্রণয়ন করতে পারবে প্রাথমিক শিক্ষা। এবং যে হতাশাগুলোর কথা আমরা বললাম সেগুলোকে উত্তরণের জন্যই তো চিন্তা ভাবনা। একটা ভালো খবর, খুশির খবর, সেটা হচ্ছে যে 2031 সালে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের সহ আয়োজক হতে যাচ্ছে, ভারত এবং বাংলাদেশ। সুতরাং এটা খুবই আনন্দের একটি খবর, আমরা এতে খুবই আনন্দিত। আশা করছি যে সেই বাংলাদেশ সেই প্রাইডটা পাবে। আর আজকে তো টি-20 যে টিম গঠন হয়েছে, সেখানে মুশফিককে বাদ রাখা হয়েছে, বিশ্রামে রাখা হয়েছে মুশফিককে, লিটন এবং সৌম্যকে বাদ দেওয়া হয়েছে টিম থেকে। যাই হোক, আমরা আশা করছি যে এই পাকিস্তান টিমের সঙ্গে বাংলাদেশ খুব ভালো ঘুরে দাঁড়াবে এবং হোম গ্রাউন্ডে বাংলাদেশ ভালো করে, আমরাও আশা করছি যে সেই ধারা তারা অব্যাহত রাখবে। প্রিয় দর্শক, আজকে আলোচনা আমরা এখানে শেষ করলাম। বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি, খালেদা জিয়ার বিদেশে যাওয়া, ইলেকশন কমিশনের ভূমিকা, ইউপি নির্বাচনের যে বাস্তবতা এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান এবং ভর্তি পরীক্ষায় অকৃতকার্যতার যে ইনক্রিজিং নাম্বারস অফ আপনার শিক্ষার্থী, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আশা করছি যে পরের অনুষ্ঠানেও আপনাদেরকে পাবো এনটিভির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দেখা হবে পরের অনুষ্ঠানে। চাইলে অনলাইনেও এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।